বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম আছে ফিলোসফিতে তোমাদের বোঝাবো। তো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কথা বলতে গেলে বৈকল্পিক অর্থাৎ বৈকল্পিক বচনটাকে কী অর্থে ব্যবহার করি সেটা জানা প্রয়োজন। যুক্তিবিজ্ঞানে অথবা কথাটা কিন্তু এই বৈকল্পিক অর্থে কিন্তু ব্যবহৃত হয়। তো এই যে যুক্তিবিজ্ঞানে অথবা কথাটা এটা অবিসংবাদী বা দুর্বল অর্থে নেওয়া হয়। তর্কবিজ্ঞানী কপি এই অর্থে কিন্তু বৈকল্পিক বচনকে ব্যবহার করেছে। এর নিয়মটি হচ্ছে যে বৈকল্পিক ন্যায়ে প্রধান যুক্তিবাক্যের একটা বিকল্পকে অপ্রধান যুক্তিবাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে কিন্তু স্বীকার করে নিতে হয়। কারণ বৈকল্পিক বচনের শর্ত হলো একটা বিকল্প মিথ্যা হলে অপর বিকল্পটি তখন সত্য হবে। অর্থাৎ মিথ্যাত্ব থেকে সত্যতার অনুমান করা সব ক্ষেত্রেই সম্ভব, কিন্তু সত্যতা থেকে মিথ্যাত্বের অনুমান কিন্তু সব ক্ষেত্রে সম্ভব নয়। মিশ্র বৈকল্পিক ন্যায়ে যেহেতু বিকল্পকে আগে অস্বীকার তারপর স্বীকার করা হয়, সেহেতু এই যুক্তিকে বলা যেতে পারে এটা হচ্ছে যে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্যটি হচ্ছে অবিসংবাদী অথবা বিসংবাদী বৈকল্পিক বচন। যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই কিন্তু এনটিপি অর্থাৎ অস্বীকার করে স্বীকার করার নিয়মটি এক্ষেত্রে প্রযোজ্য। বৈকল্পিক বচন এক্ষেত্রে যে দেওয়া থাকে অর্থাৎ বৈকল্পিক বচনে দুটো বিকল্প থাকে। এই বিকল্প দুটি সম্পর্কের দিকে লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারবো যে বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ বা বিসংবাদী এবং অবিরুদ্ধ বা অবিসংবাদী হতে পারে। এক হচ্ছে যে বিসংবাদী বিকল্প বা বিকল্প দুটো পরস্পর বিরুদ্ধ হতে পারে। দুই হলো অবিসংবাদী বিকল্প বা বিকল্প দুটো পরস্পর অবিরুদ্ধ হতে পারে। এবারে আসি যে বৈকল্পিক ন্যায়ের বৈধতা নিয়ম। প্রধান যুক্তিবাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান যুক্তিবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অন্য বিকল্পটিকে স্বীকার করতে হয়, কিন্তু বিপরীত কথা কিন্তু কখনোই সত্য নয়। এক্ষেত্রে এই রকম নিয়মকে বলা হয়, দেখো এক্ষেত্রে লেখা রয়েছে আর এটা দেওয়াও রয়েছে, এটা তোমরা একটু দেখবে, ডিটেলস বলা হয়। আচ্ছা, এক্ষেত্রে একটা এক্সাম্পল রয়েছে, এই এক্সাম্পল এইটাও কিন্তু তোমরা একটু লিখবে। অর্থাৎ প্রধান যুক্তিবাক্যের একটা বিকল্পকে অপ্রধান যুক্তিবাক্যে স্বীকার করে অন্য বিকল্পটিকে সিদ্ধান্তে অস্বীকার করা যায় না। কোনো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈধতার এই নিয়মটি মানা হলে সেটা বৈধ হয় এবং সেটি বৈকল্পিক ন্যায়ের ডিএস মুক্তি হয়। এক্ষেত্রে এক্সাম্পল রয়েছে। এবার বলি যে এর ব্যতিক্রম কিন্তু হয়ে থাকে, সেটাও কিন্তু এখানে দেওয়া হলো। আর হচ্ছে এক্ষেত্রে যে যৌগিক যুক্তির ক্ষেত্রে দেখো আর বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম ভঙ্গজনিত দোষও কিন্তু হয়ে থাকে। তাই এইভাবে কিন্তু আজকে তোমাদের এই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটা তোমাদের দিলাম, এটা তোমরা একটু বুঝবে। এটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম। আর এর সঙ্গে তোমরা বৈকল্পিক বচনটা কত ধরনের বা বৈকল্পিক বচনে দুটো যে বিকল্প থাকে সেটাও তোমাদের দিলাম। আর হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটা আজকে আলোচনা হলো। এটা ফিলোসফির একটা টপিক।